জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা, ফুল দিলেন সর্বস্তরের মানুষ। বিচার হলেও হত্যাকারীদের অনেকে এখনো শাস্তি না পাওয়ায় স্বজনদের ক্ষোভ। হ্যারাসমেন্ট করেছে, খাবার নিয়ে সবকিছু নিয়ে যাওয়ার সময় খেতে বলে গেল যে তোমাদের দেখা কেউ থাকলো না। এই খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তারা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে কারণে অনেক কিন্তু বাইরে আছে, যারা পলাতক আছেন তাদেরকে এনে আবার দণ্ড কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানের ভিডিও ফুটেজ এখন হাতে হাতে, পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও তরঙ্গ ফিরে পাচ্ছে সিটি সেল, আপিল বিভাগের রায়। ১৯ নভেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে পাওনার ১০০ কোটি টাকা। স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত, দুর্ভোগে নগরবাসী। হকার বান্ধব ফুটপাত নির্মাণের পরামর্শ, সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাস দক্ষিণের মেয়রের। বড় ইলিশের উৎপাদন বাড়াতে আগামী বছরের জুন পর্যন্ত জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা, যোগান বাড়বে বলে মত মৎস্যবিদদের। পুনর্বাসনে বরাদ্দ না পাওয়ার অভিযোগ জেলেদের। এবং হিলারি কিংবা ট্রাম্পকে বেছে নিতে এখনো সিদ্ধান্তহীনতায় মার্কিন ভোটারদের অনেকে, অপেক্ষা করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। শোকাবহ জেল হত্যা দিবস আজ। দিনটি স্মরণে জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বনানী কবরস্থানে শহীদ নেতাদের সমাধিতে ফুল দেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা সহ সব শ্রেণী পেশার মানুষ। জেল হত্যা দিবস উপলক্ষে সকাল ৭টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেখানে তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জেলখানায় হত্যার শিকার ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ৪ নেতা সহ বঙ্গবন্ধুর হত্যার মদতদাতাদের আগামী নির্বাচনে পরাজিত করা হবে। মৃত্যুর কাছে নথি স্বীকার করেননি, ভয়ের আত্মসমর্পণ করেননি, কিন্তু আদর্শের প্রশ্ন কোনো আপোষ করেননি। সেই মহান জাতীয় নেতা স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলার জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ২০১৯ সালের নির্বাচনও সেই পরাজিত শক্তিকে, যারা বিএনপি জামাত জোট ৪ নেতা হত্যাকারীকে আশ্রয় প্রস্তাব দিয়েছে, তাদের ইনশাআল্লাহ চূড়ান্তভাবে পরাজিত করব। ৭ই নভেম্বর কিসের বিপ্লব দিবস? এটা হচ্ছে হত্যাযজ্ঞের দিবস। তথাকথিত বিপ্লব দিবসকে কোনোভাবেই জনগণ সমর্থন করে না। পৌনে ৮টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে জেলখানায় নিহত ৩ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। পাশাপাশি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় কেন্দ্রীয় কারাগারে হত্যার শিকার আরেক নেতা AHM কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতারা। এ সময় জেল হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবি জানান তারা। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার দুর্লভ আলোকচিত্রের প্রথম প্রদর্শনী ঘুরে দেখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। পরে জাতীয় ৪ নেতার স্মৃতি বিজড়িত সেই কেন্দ্রীয় কারাগার ঘুরে দেখেন তারা। পরে কেন্দ্রীয় কারাগারে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় এই ৪ নেতা দেশের স্বার্থে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি কখনো। তাই তো এখনো তাদের পরিবার গর্ববোধ করেন এই বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে। জেল হত্যা দিবস নিয়ে রোজিনা রোজির রিপোর্ট।
বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতেই 1975 সালের 3রা নভেম্বর কারাগারের ভেতরে হত্যা করা হয় জাতির এই সূর্য সন্তানদের। দেশের সকল আন্দোলনেই তারা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা জাতীয় 4 নেতাকে তাদের সরকারে যোগদানের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হয় নির্মমভাবে জীবন দিতে হয় তাদেরকে। এই মানুষগুলোর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ছিল সুন্দর পারিবারিক জীবন, তবে তাদের কাছে পরিবার কখনোই মুখ্য হয়ে ওঠেনি। তাই তো স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কামরুজ্জামানের সহধর্মিনী। জেলের ভিতরে রাতের অন্ধকারে আমি তো 7 দিন আগে দেখা করে এসেছি। আর কি হ্যারাসমেন্ট তাদের করেছে, খাবার নিয়ে সবকিছু নিয়ে কয়েদিদের ঘরে বসাইতো আমাদেরকে, ওনাকে নিয়ে ডেকে আনা হতো জেলের ভিতর থেকে। এখন এসে বসে 20 মিনিট সময় দিত আমাদের। তখন যাওয়ার সময় খেতে বলে গেল যে তোমাদের দেখা কেউ থাকলো না। দেশের জন্য প্রাণ দেওয়া এই জাতীয় 4 নেতাকে স্মরণ করে এখনো গর্ববোধ করেন তাদের সন্তানরা। বঙ্গবন্ধু যত সমমহিমায় জেগে উঠবেন, তার সঙ্গে 4 নেতা অটোমেটিক্যালি তাদের নামটা আসবে। পাঠ্যপুস্তকেও এখন যেটুকু লেখা হচ্ছে সেই লেখাগুলো বিভিন্নভাবে সিলেবাসগুলোতে আরো বেশি করে সন্নিবেশিত হবে। তিনি সবসময় বলতেন, তরুণ প্রজন্ম হলো অদম্য শক্তির অধিকারী, তাদেরকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের সকলের। তবে হত্যাকারীদের বিচার হলেও এখনো অনেকে শাস্তির বাইরে থেকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই খুনিদেরকে আশ্রয় প্রস্তুতি দেওয়া হয়েছে, তারা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে কারণে অনেকে কিন্তু বাইরে আছে। যারা পলাতক আছেন তাদেরকে এনে আবার দণ্ড কার্যকর করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কারা কারা জড়িত ছিল, ষড়যন্ত্র কোথায় হয়েছে, ওই সময় তারা এটা প্ল্যানটা করলো কিভাবে, এটা কিন্তু জাতির জানলে ভালো হয়। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে এবং তাদের স্মৃতি সংরক্ষণে জাতীয় 4 নেতার নামে জাদুঘর নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরিবারের সদস্যরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বসতভিটায় হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানি দেওয়ার ভিডিও ফুটেজ এখন এলাকার সবার হাতে হাতে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলা ভাঙচুর চালানোর উস্কানির প্রমাণ মিলেছে পুরো বক্তব্যে। তাদের দাবি, ওই দিন সমাবেশ না হলে হামলার ঘটনা ঘটত না। ঘটনাস্থল ঘুরে আরও জানাচ্ছেন ওমর ফারুক। নাসিরনগরের অন্তত 15টি মন্দির ও শতাধিক হিন্দু বসতভিটায় হামলা ও তার আগে আয়োজিত সমাবেশের মোবাইলে ধারণ করা ছবি এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হাতে হাতে। তাতে আওয়ামী লীগের নাসিরনগর উপজেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামানের বক্তব্য রাখার প্রমাণ মেলে। এভাবেই উত্তেজিত বক্তব্য দিয়ে এলাকাবাসীকে ক্ষিপ্ত করে তোলেন তিনি। ধারণ করা ছবিতে আওয়ামী লীগের চাপড়তলা ইউনিয়ন সভাপতি হাজী সুরুজ আলীকেও অংশ নিতে দেখা যায়। স্থানীয়রা জানান, তৌহিদি জনতার নামে ডাকা হলেও মূলত হেফাজতে ইসলামের এই সভায় সবচেয়ে আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা দেন আওয়ামী লীগের এই নেতা। এদিকে চরম আতঙ্কের মধ্যেও নাসিরনগরের কোনো কোনো মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে। তারা অভিযোগ করেন, বিক্ষোভ সমাবেশ না হলে রোববারের ওই হামলার ঘটনা ঘটত না। সমাবেশ করব শুধু মনে করেন থানায় তো পুলিশ দিলে মনে করেন বাইরে করে লুটপাট করলো না। 50-60 বাংচুর করতেছে, এদিকে বাংচুর করতেছে, এরা কেউ পুলিশে কোনো প্রতিবাদ করছে না, ওই তোমরা বাংচুর করো না। মিটিং শেষ পর্যায়ে হয়েছে না, হ্যাঁ, মধ্যস্থলই এমন একটা পরিবেশ, এখানটা 50 জন, এখান 100 জন, এখান 200 জন, এরকম ভাবে মানুষ পাড়াপাড়ে ঢুকে গেছে। নিজের পক্ষে সাফাই গিয়ে নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান দাবি করেন, হামলার আগের রাতে মাইকিং হলেও কওমি ও আহলে সুন্নতের ডাকা সমাবেশের কথা তিনি জানতেন না। এখানে মাঠের এবং 2 সমাবেশের কেউ নাই, এখানে হামলা করে নাই। মাঠের এবং 2 সমাবেশের কেউ হামলা করে নাই। হামলাকারীরা কোন দিকে ঢুকেছিলা আপনার গ্রুপে আপনার আধা ঘন্টার ভিতরে আপনার তসতস করে ফেললো। 30 অক্টোবরের ঘটনা চিরচেনা পরিবেশ ও মানুষ সম্পর্কে বিশ্বাসের ভিতটাই নাড়িয়ে দিয়েছে বলে জানালেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। নাসিরনগরে হিন্দু মন্দির ও বসতভিটায় বর্বর হামলার জন্য পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি এই এলাকায় ভোট ব্যাংক হিসেবে পরিচিত হিন্দু সম্প্রদায়কে রক্ষায় এগিয়ে না আসায় আওয়ামী লীগেরও সমালোচনা করছেন ভুক্তভোগীরা। ওমর ফারুক, সময় সংবাদ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় পুলিশ আরো তৎপর হতে পারত। আমরাও দেখেছি আমাদের কোনো গ্যাপ ছিল কিনা, তারপরে আমরা মনে করেছি যে আমাদের পুলিশ বাহিনীর সেই কর্মকর্তার
মানে আমরা মনে করি তার কোনো গ্যাপ ছিল না, তারপরে আমরা মনে করেছি যে সে আরো একটু তৎপর হতে পারত, সেই জন্য তাকে আমরা প্রত্যাহার করেছি। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুপাড়ায় হামলার ঘটনা পরিকল্পিত। হামলার ঘটনা সরেজমিনে পরিদর্শনের পর ঢাকায় ফিরে আজ দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হামলাকারীদের পাশাপাশি প্রশাসন ও পুলিশের কারা কারা জড়িত তা তদন্তের সুপারিশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল, অথবা তারা একটা সুযোগ ক্রিয়েট করেছে আর কি। সুযোগ ক্রিয়েট করে ফেসবুকে এটাকে দিয়ে তারপর একটা মানুষের ধর্মীয় অনুভূতিতে একটা সাড়া জাগিয়ে এই সুযোগটাকে তারা সৃষ্টি করে তারা এই হামলাগুলো করেছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুটো গ্রুপে ব্যর্থ হয়েছে। কারণ এই যে ঘটনা ঘটতে পারে, অনেক ঘটনায় তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এটা পুলিশ তো সেগুলোকে রেজিস্টার করে রাখছে। যে দলেরই হোক তার যদি কোনো সম্পৃক্ততা পাওয়া যায় ডেফিনেটলি সেটাকে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি আর কোনো গোষ্ঠীর কথা বলিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনার পেছনে হেফাজতে ইসলাম জড়িত বলে অভিযোগ করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ। বেজালকারীরা নিজেদেরকে খাঁটি নাম দিয়ে এই সমস্ত বেজাল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কওমি হেফাজতে ওয়াহাবিরা ইদানিং কোনো তাদের কর্মসূচিতে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছে। এক্ষেত্রেও তারা ব্ল্যাকমেলিং করার জন্য তা করেছে বলে আমরা মনে করছি। ওই দিন হেফাজতি লোকজন ওয়াহাবি কওমিরা এই সশস্ত্র হামলার সাথে যুক্ত বলে আমরা অভিযুক্ত করছি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক ভিন্ন ধর্মের মানুষের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে লুটপাট ও মন্দিরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দেশে যেন এমন কলঙ্কিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। একই সঙ্গে হিন্দুদের বাড়িঘর ও উপাসনালয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ারও দাবি জানান তারা। 7 নভেম্বর দেশের জনগণ মানে কি মানে না তা দেখার জন্য সরকারকে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিলেই জনগণের মতামত বোঝা যাবে। যেদিন সত্যিকার অর্থে জনগণের রায় পাওয়া যাবে সেদিনই বুঝতে পারবেন যে 7ই নভেম্বর জনগণ বিশ্বাস করে কিনা। আপনারা অনুমতি দিয়ে দেখেন যে এখানে জনগণ আসছে কি। জনগণ যদি না আসে তাহলে জনগণ এটা গ্রহণ করছে না। আর যদি জনগণের ঢল নামে তাহলে বুঝতে হবে যে এই কর্মসূচিকে জনগণ অন্তঃকরণে হৃদয়ের মধ্যে কিভাবে তারা ধারণ করে। সুতরাং জনগণের কথা বলে তামাশা সৃষ্টি না করে গণতন্ত্রের যে শর্ত সেটাকে আপনারা পালন করুন, ওটাকে নিশ্চিত করুন। বছর বছর নিয়মিত বিরতিতে হকার উচ্ছেদ করেও স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার রাজধানীতে প্রতিদিনই সংকুচিত হচ্ছে নগরবাসীর জন্য পায়ে চলার পথ। বারবার উচ্ছেদের মাধ্যমে অর্থ অপচয় না করে হকার বান্ধব ফুটপাত নির্মাণের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। অন্যদিকে ফুটপাত নির্মাণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বিস্তারিত জানাচ্ছেন শফিক মোহাম্মদ। ছাউনির নিচে এভাবেই বছরের পর বছর অবৈধভাবে দোকান বসিয়ে বেচাকেনা করে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা। এর মাঝেই প্রতিদিন স্কুল, কলেজ, অফিস, আদালতে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করে পার হচ্ছেন পথচারীরা। হাঁটাচলা করতে পারি না, বাচ্চা কাচ্চাদের নিয়ে হাঁটতে পারি না। এখানে যদি দোকানদার বসে তাহলে আমাদের সাধারণ মানুষের হাঁটার জায়গা কোথায়? পুলিশ একবার উঠাতে আবার বসে, যারা নেতাকর্মী আছে এরা টাকা পয়সা পায় এরা এই দোকানগুলো বসায়। ফুটপাতের দোকানটিতে গত 10 বছর ধরে কাজ করছেন এই কর্মচারী। দোকানের বয়স 25 থেকে 30 বছর। প্রতি মাসেই 2 থেকে 4 বার উচ্ছেদ করা হয়, কিন্তু দখল আর উচ্ছেদের এই ইঁদুর বিড়াল দৌড় যেন থামছেই না। যতই কষ্ট করি একমাত্র পেটের জন্যই করি, হয়তো এটা না করলে আমাদের ছিনতাই করতে হইতো, ডাকাতি করতে হইতো। রাস্তায় যেগুলো আছে ওনাদের উপরে হামলা আসলে পরে ওগুলা
সরাই বললে পরে আমরাও সরাই ফেলাই আর কি, এরপরে আবার গেলে আমরা বসাই দিই। আমাদের এরকম জায়গা পুনর্বাসন করা দরকার, যে জায়গায় লোকজন সবসময় চলাচলতি করবে বা কাস্টমার পাবো আমরা। ফুটপাতে ব্যবসা করতে অগ্রিম অর্থের বিনিময়ে স্থান বরাদ্দ নেওয়ার কথাও জানান অনেকে। কেবল হকারই না, ফুটপাতে বসতিও গড়ে তুলেছেন ভাসমান মানুষ। রাজধানীর 400 কিলোমিটার ফুটপাতের 82 ভাগই হাঁটার অনুপযোগী হয়ে যাচ্ছে বলে গবেষণায় বলছে বেসরকারি সংস্থা। আর এভাবেই প্রতিদিন নগরবাসীর জন্য যে চলাচলের ফুটপাতের জায়গা সেটি সংকুচিত হচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। পরিচ্ছন্ন এবং অব্যবহৃত জায়গাটিকে যদি তারা হকারদের জন্য বরাদ্দ করত তাহলে, এবং তাদেরকে কিছু নিয়ম কানুনের মধ্যে বলতো যে এই জায়গাটা হয়তো নোংরা করা যাবে না, হকার কখনোই ওই ফুটপাতটা ব্যবহারকে বাধাগ্রস্ত করতেন না। মানবিক কারণে হকারদের পুরোপুরি উচ্ছেদ করা যাচ্ছে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। হকার এবং পথচারী বান্ধব ফুটপাত নির্মাণে সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি। বেশ কয়েকবার উচ্ছেদ করলাম এবং উচ্ছেদ করে আসলে আমরা সত্যিকারভাবে কিন্তু সেটাকে খালি করে ধরে রাখতে পারিনি। আমরা বলেছি যে রাস্তাতে আমরা বসতে দেব না, রাস্তাগুলো আমরা পরিচ্ছন্ন এবং ফ্রি রাখতে সমর্থ হয়েছি। এছাড়াও এলিভেটেড ওয়াকওয়ে নির্মাণের কথাও জানান সিটি মেয়র। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। আগামী 13 থেকে 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্ব 20 জানুয়ারি। যানজট নিরসনে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। এবং ভারতের উপধা জামদানিকে ঢাকায় জামদানি নামে বিক্রি করছে দেশটির ব্যবসায়ীরা। ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সুনাম। আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউএস ইলেকশনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দিন 5 বাকি থাকলেও হিলারি নাকি ট্রাম্প কাকে ভোট দেবেন এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বহু ভোটার। যুক্তরাষ্ট্রে এই ধরনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে একটি নিউ হ্যাম্পশায়ার। এখানকার ভোটারদের বিশেষ কোনো দলের প্রতি সমর্থন না থাকলেও দেশের জন্য ভালো এমন একজনকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে চান তারা। আর সেক্ষেত্রে হিলারি নাকি ট্রাম্প কাকে দেবেন নিজের মূল্যবান ভোটটি, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা অপেক্ষা করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। নিউ হ্যাম্পশায়ার থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। সুইং স্টেট বা ব্যাটলফিল্ড অঙ্গরাজ্যের তালিকা রয়েছে নিউ হ্যাম্পশায়ার, এবং এখানে ডেমোক্রেট বা রিপাবলিকানদের পাশাপাশি মুক্ত ভোটারও রয়েছে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কোন পক্ষকে ভোট দিবে। আমি এখনো ডিসাইডেড না, শেষ মুহূর্তে ডিসাইড করব, কারণ আমাদের এখানে সেভাবে কোনো পার্টি অ্যাফিলিয়েশন নাই। যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে আমি ডিসাইড করব কাকে ভোট দিব, এটা দেশের ভালোর জন্য। মানে আমি কোন দলকে সাপোর্ট করি না, যেটা দেশের জন্য ভালো করবে সেটাকেই সাপোর্ট করব। প্রেসিডেন্ট যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যে 11টি অঙ্গরাজ্য রয়েছে যার উপর নির্ভর করবে যে 11টি অঙ্গরাজ্যের মধ্যে কতটি হিলারির পক্ষে যায় এবং কতটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায়। স্থানীয় ভোটাররা বলছেন যে হিলারিকে পক্ষে যেখানকার সংখ্যালঘু যারা আছে তারা হিলারির পক্ষে থাকলেও শেষ মুহূর্তে এসে তারা ভাবছেন যে হিলারির যে ইমেল সার্ভারের যে এফবিআই যে তদন্তের কথা বলেছে তারপর কিন্তু হিলারির অবস্থান আরো কিছুটা নাজুক হয় এই নিউ হ্যাম্পশায়ারে। মোটামুটি মুক্ত ভোটার যারা প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলতে যাচ্ছিলেন যে হিলারিকে ভোট দিবেন, তারা এখন আবার দ্বিধার মধ্যে পড়ে গিয়েছেন যে তারা কি নিশ্চিতভাবেই হিলারিকে ভোট দিবেন নাকি ডোনাল্ড ট্রাম্পের দিকে যাবেন। হিলারি আগেই ছিল, কিন্তু লাস্ট ফ্রাইডে থেকে যে এফবিআই যে ইমেলেরই এটা করলো ওই জন্যই আসলে মানুষ কনফিউজ। এবং আরেকটি বিষয় এখানে এসে জানা গেল যে রিপাবলিকান এবং ডেমোক্রেট এই দুই শিবিরই কিন্তু দুই ভাগে বিভক্ত। এই দুটি শিবিরের ভেতরকার যে বিভক্তি, এই বিভক্তিটি শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনের ফলাফলে একটা বড় প্রভাব রাখতে পারে। দুটি শিবিরের যে ভেতরকার দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর সংকট হয়ে দেখা দিতে পারে যে 8 নভেম্বরের নির্বাচন, এবং এই দ্বন্দ্ব থেকে যে দলটি যতটা এই দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারবে তার দিকেই আসলে নির্বাচনের ফলাফল যাবে বলে মনে করছেন নিউ হ্যাম্পশায়ার এর ভোটাররা। নিউ হ্যাম্পশায়ারের নাসুয়া থেকে তুষার আব্দুল্লাহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রশিদ মালিক জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জর্জিয়ার আটলান্টা আসনটি দীর্ঘ 25 বছর ধরে রিপাবলিকানদের দখলে থাকলেও এবার রাজ্যটি নীল রং ধারণ করেছে বলে দাবি তার। মার্কিন কংগ্রেসম্যান পদে দ্বিতীয় বাংলাদেশি আমেরিকান হিসেবে নির্বাচন করছেন তিনি। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশি বংশোদ্ভূত রশিদ মালিক যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টা আসনে ডেমোক্র্যাট দলের হয়ে কংগ্রেসম্যান পদে নির্বাচন করছেন। নিজের ও হিলারির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। মিস্টার জিম শেলি বলেছিল যে আমরা 2016-এ জর্জিয়াকে ব্লু করব, দ্যাট উইল বি ডেমোক্রেটিক মেজরিটি. That is the power of spoken word. Madam Hillary Clinton is leading by 1 point. I will claim it is at least 5 points. নির্বাচিত হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করতে চান রশিদ মালিক। সব নাগরিকদেরকে একভাবে দেখি, কিন্তু আমি এটা চেষ্টা করব যেটা বাস্তব, to build up a good relationship with Bangladesh and America. এদিকে রশিদ মালিকের বিজয় নিশ্চিত করতে তার পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাঙালিরা। এরই মধ্যে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য নৈশভোজের মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। কোনো এক কারণে যুক্তরাষ্ট্র আর মুসলমান দেশদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, and we have to work consciously to overcome that gap. ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা রশিদ মালিক উচ্চশিক্ষার জন্য 1979 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটির সাবেক এই অধ্যাপক বর্তমানে আটলান্টা ভোকেশনাল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন দুপুরের সময়। শুনেছেন ত্বক কিছু বলছে। মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে দ্রুতই তরঙ্গ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে 19 নভেম্বরের মধ্যে সিটিসেলকে বিটিআরসির পাওনার 100 কোটি টাকা পরিশোধেরও নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সিটিসেলের সাথে দেনা পাওনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে 3 সদস্যের একটি কমিটি গঠনের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত 21 অক্টোবর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাবদ 477 কোটি টাকা বকেয়া থাকায় সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন দেশের প্রথমেই বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি। বৃহস্পতিবার বিটিআরসি এবং সিটিসেলের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অব্যাহত রাখার আদেশ দেন আপিল বিভাগ। বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন এই অর্ডার পাওয়ার সাথে সাথে যেন তরঙ্গটা বরাদ্দ যে তরঙ্গ সাসপেন্ড করা ছিল সেটা যেন রিস্টোর করা হয়। 2 নাম্বার হচ্ছে ওনারা সিটিসেলকে বলেছেন 19, 11, 16 তারিখের ভিতরে 100 কোটি টাকা জমা দিতে। এদিন বিটিআরসি আদালতকে জানান 477 কোটি টাকা নয়, 8.82 মেগাহার্জের জন্য 397 কোটি টাকা পাওনা সিটিসেলের কাছ থেকে। যদিও সিটিসেল বলছে তাদের বকেয়া 216 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে এ বিরোধ নিষ্পত্তির জন্য 3 সদস্যের কমিটি গঠন করতে বলেছেন আদালত। 397 কোটি টাকা নিয়েও একটা বিরোধ আছে, কারণ সিটিসেলের তরফ থেকে বলা হচ্ছে যে 216 কোটি টাকা পায় বিটিআরসি, এর বেশি না। সুতরাং এই বিরোধটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালত একটা কমিটি গঠন করে দিয়েছেন। আদালতের এই আদেশের পর সিটিসেল গ্রুপের এক কর্মকর্তা বলছেন নতুন উদ্যমে আবার সিটিসেলের কার্যক্রম শুরু করবেন তারা। রিস্টোরের সাথে সাথে আমাদের সমস্ত গ্রাহকরা সচ্ছলভাবে, সুন্দরভাবে, স্মুথলি সার্ভিস পেতে থাকবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আদালত এই মামলার শুনানিতে বিটিআরসির বিধিমালার নানা অসঙ্গতি তুলে ধরে তার সংশোধনীর আদেশ দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী 10 নভেম্বর খালেদা জিয়ার পক্ষে দুদকের তদন্তকারী কর্মকর্তাকে পুনরায় জেরার দিন ধার্য করেছেন আদালত। সকালে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রাজধানীর বকশী বাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ তারিখ নির্ধারণ করেন। এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। 2010 সালে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে তেজগাঁও থানায় দায়ের করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি। অপরদিকে 2008 সালে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। আগামী 13 থেকে 15 জানুয়ারি এবং 20 থেকে 22 জানুয়ারি 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বিশ্ব ইজতেমা বিষয়ক সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ভিসা সহজীকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয় বলে জানা গেছে।
এছাড়াও আখিরি মোনাজাতের দিন যানজট নিরসন সহ বিকল্প বিভিন্ন পথে যাতায়াত বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। মা ইলিশ রক্ষায় অবরোধ কর্মসূচি শেষ হবার সাথে সাথে বড় ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নভেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সরকারের নেওয়া এমন সিদ্ধান্ত কার্যকর হলে বাজারে ইলিশের যোগান বাড়বে বলে মত মৎস্যবিদদের। তবে পটুয়াখালীর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে তাদের পুনর্বাসনে সরকারের দেয়া বরাদ্দের বেশিরভাগই তারা পান না। অবশ্য প্রকৃত জেলেরা যাতে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে আমিষের পরিমাণ বাড়াতে মা ইলিশ রক্ষায় বিগত বছরগুলোতে সরকারের নেয়া নানা কর্মসূচি আলোর মুখ দেখে। তাই এবার অবরোধ কর্মসূচি 15 দিনের পরিবর্তে 22 দিন করা হয়। পাশাপাশি বড় ইলিশ উৎপাদনের লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেশের সব নদী ও সমুদ্রে জাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত টানা 8 মাস চলবে এই নিষেধাজ্ঞা। এ সময় সারা দেশে জেলেদের তালিকা করে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে। তবে পটুয়াখালীর জেলেরা অভিযোগ করেন, তালিকায় অনিয়ম থাকায় সরকারের দেয়া বরাদ্দ তারা ঠিকমতো পান না। সরকার 40 কেজি চাল দেওয়ার কথা কইছে প্রত্যেক মাসে, তাও আমরা ঠিকমতো পাই না। আমরা এই গুড়াগাড়া পরিবার নিয়ে আমরা কেমনে বাঁচবো? আমাকে কিস্তি আছে, তারপর আমাকে সংসার আছে। এদিকে সরকারের এমন সিদ্ধান্ত সফল হলে বাজারে ইলিশের পরিমাণ বাড়বে বলে মনে করছেন মৎস্যবিদরা। জেলা মৎস্য কর্মকর্তা সরকারের এই কর্মসূচি সফল করতে শতভাগ জেলেকে পুনর্বাসনের আওতায় আনার আশ্বাস দিলেন। নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ না ধরে সেজন্য আমাদের আইন রয়েছে এবং জেলেদেরকে আমরা সচেতন করব যাতে তারা এই কয় মাস যাতে নদীতে জাটকা ইলিশ না ধরে। মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 62,000। তবে এদের মধ্যে সরকারিভাবে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল পাচ্ছেন 45,000 জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে জামদানি। এটি সুখবর। তবে এর ব্যবসায়িক সুফল পাওয়া নিয়ে সংশয়ে জামদানি সংশ্লিষ্টরা। কেননা জামদানির সবচেয়ে বড় বাজার ভারতে, সে দেশের উপধা জামদানিকে ঢাকায় জামদানি নামে বিক্রি করা হচ্ছে। আর এর সঙ্গে জড়িত কিছু ভারতীয় ব্যবসায়ী। এতে জামদানির বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে সুনামও। এই অবস্থায় ভারতের নিবন্ধনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবার পরামর্শ বিশেষজ্ঞদের। জিআই নিবন্ধনের মাধ্যমে জামদানির পুনর্জাগরণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কারিগরদের। শুধু শাড়ি নয়, ওড়না, রুমাল, পাগড়ি ও পর্দা থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জামাদি যার উপরই জামদানির নকশা করা হবে সবকিছুরই সত্য থাকবে বাংলাদেশের। তবে উপধা জামদানি নামে ভারত অন্য একটি বস্ত্রের নিবন্ধন নেওয়ায় জামদানির সুফল পাওয়া নিয়ে কারিগরদের মনে দেখা দিয়েছে সংশয়। তারাও বলছে যে আপনারা যত জামদানি তৈরি করেন, কিন্তু আমাদের দেশে যে জামদানি তৈরি হইতেছে এটা আমরা ঢাকায় বলে বিক্রি করি। কাস্টমার যদি জানতো, যেমন আমাদের যদি এটা আগে হতো, আমাদের যে অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু কাস্টমাররা কিন্তু আমাদের সঠিক জিনিসটা কিন্তু জানতে পারতো। এখন কিন্তু এই কারণে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। মার্কিন প্রতিষ্ঠান মনসেন্টো বাজার দখলের জন্য ভারতীয় বেগুনের জিনগত পরিবর্তন করে নতুন জাত উদ্ভাবন করে। মূল জাত সহ নতুন জাতের বেগুনের উপরও মেধাস্বত্ব দাবি করে প্রতিষ্ঠানটি। মনসেন্টোর বিরুদ্ধে মামলা করে জয়ী হয় ভারত। জিআই গবেষকদের দাবি, উপধা জামদানি আদৌ জামদানি নয়। তাই বাংলাদেশেরও উচিত ভারতের নিবন্ধনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়া। জামদানির ব্র্যান্ডের কারণে কিন্তু বাংলাদেশ সুফল পেতে পারে। সো যদি বাংলাদেশ একা সেই সুবিধাটা ভোগ করতে চায় এবং বাংলাদেশে যেহেতু ব্র্যান্ড ইমেজটা বাংলাদেশ একাই নিতে চায়, তাহলে সেক্ষেত্রে মানে আমরা প্রেফার করি চ্যালেঞ্জে যাওয়ার। তবে আইনি প্রক্রিয়ায় না যাওয়ার ইঙ্গিত দিলেন পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার। প্রত্যেকটা দেশ তার নিজস্ব নিয়ম কানুন অনুসারে, তার নিজস্ব ল অনুসারে তারা রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আর বাজারে যখন যাবে তখন তো মূলত কোয়ালিটির উপর নির্ভর করবে। যার কোয়ালিটি ভালো, যে পণ্যের কোয়ালিটি ভালো, সেটাই লোকে কিনবে। শিল্প ভাবনা ও কারিগরদের দক্ষতায় বহু যুগ ধরে বহির্বিশ্বে নিজের কদর ধরে রেখেছে বাংলার শাড়ি জামদানি। বিশ্ব দরবারে নতুন করে চেনাচ্ছে বাংলাদেশকে। জামদানির এই পুনর্জাগরণে উজ্জীবিত হচ্ছেন এর কারিগররা। তাই শুধু জামদানির সমাদর নয়, বরং দেখতে হবে কারিগরদের স্বার্থ, আর এজন্য নিতে হবে কার্যকর উদ্যোগ। শুভ খান, সময় সংবাদ, ভারগাঁও, নারায়ণগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে।
বিপিএল এর চতুর্থ আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে দলগুলো। উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিপক্ষে জয়ের লক্ষ্য কুমিল্লা অধিনায়ক মাশরাফির। মানিকগঞ্জে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। গতকাল রাতে শিবালয় উপজেলার হরিরামপুরে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, টেইলারিং ব্যবসায়ী বিলালের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সুমন নামে এক বখাটে। মাঝে কয়েকবার বিয়ের প্রস্তাবও দেয় সে। তবে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পরিবারের লোকজনকে হুমকি দেয় সুমন ও তার সঙ্গীরা। এরই জেরে গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে হরিরামপুরের মাচাইন বাজার এলাকায় বিলালের পথরোধ করে একদল যুবক। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে খালের পাশে লাশ ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ছেলেটা বাড়িতে যায় অনেক ডিস্টার্ব করতো। আমরা চাই যে এটার সুষ্ঠু তদন্ত হয়ে বিচারের হোক। আমার মেয়ে নিবে চাইছিল, বিয়ের প্রস্তাব দিছিল, আমরা দেই নাই, দিব না দেই। হ্যাঁ, ওরে মেরে ফেলাইছে। কালকে বলে বড় ভাইরে হুমকি দিতে, তোর কিন্তু মেরে এলাম। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য সুমনের এক বন্ধু সহ 3 জনকে আটক করেছে পুলিশ। আমরা এই ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেছি। অতি সত্বর আমরা এর সত্যতা উদ্ঘাটন করতে পারবো বলে আশা করি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বখাটে সুমন ও তার পরিবারের সদস্যরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। আয়কর মেলা শুরুর তৃতীয় দিনেও সকাল থেকে বেশ উৎসবমুখর পরিবেশে আয়কর দিচ্ছেন করদাতারা। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইটি আইন গ্রহণ, ই পেমেন্ট ও ই ফাইলিং এবং ই পেমেন্টের সেবা নিচ্ছেন গ্রাহকরা। এবার বেড়েছে নতুন আয়কর দাতার সংখ্যা। রাজধানীর আগারগাঁওয়ের নতুন রাজস্ব ভবনে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলায় দ্বিতীয় দিনে বেড়েছে মেলায় করদাতা ও সেবা গ্রহীতার সংখ্যা। দ্বিতীয় দিনে রাজস্ব আদায় হয়েছে 533 কোটি 69 লাখ 87,312 টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় মোট আয়কর সংগ্রহ হয়েছে 725 কোটি 11 লাখ 54,124 টাকা। রাজধানী সহ বিভাগীয় 8 শহরে চলছে আয়কর মেলা, চলবে বিকেল 5টা পর্যন্ত। পাকিস্তানের করাচিতে 2টি ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছে 18 জন। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত 40 জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বৃহস্পতিবার করাচির লান্দি রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, থেমে থাকা যাত্রীবাহী ফারিদ এক্সপ্রেস নামের ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী ট্রেন। এ সময় 2টি ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। বিধ্বস্ত ট্রেনের মধ্যে আটকা পড়াদের উদ্ধার করা হলেও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষের সিগন্যালে ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রশাসন। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছে হিমালয় কন্যা নেপালের অর্থনীতি। বিশেষ করে পর্যটন নির্ভর এই দেশে আবার ফিরতে শুরু করেছেন পর্যটকরা। গত বছরের ভূমিকম্পের পর পর্যটকদের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসলেও চলতি বছরের 10 মাসে 5 লাখের সংখ্যা ছাড়িয়েছে। নেপাল ঘুরে এসে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। সার্কভুক্ত দেশ নেপালের পুরো অর্থনীতি পর্যটন নির্ভর। দেশটির মূল জিডিপির বিশাল অংশ অর্জন হয় পর্যটন খাত থেকে। কিন্তু গত বছরের 25 এপ্রিল 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পুরো চিত্রই পাল্টে যায় নেপালের। ধ্বংসস্তূপে পরিণত হয় প্রাচীন সব মন্দির এবং স্থাপনা। অন্তত শত শত বছরের পুরাতন এসব স্থাপনার আকর্ষণে পর্যটকরা ছুটে আসে নেপালে। 2014 সালে যেখানে পর্যটক এসেছিল 8 লাখ, গত বছর তা একেবারেই তলানিতেই ঠেকে। ভূমিকম্পের পরপরই আমরা যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছি। তারপরও 2017 সালের মধ্যে আমরা ক্ষতি কাটিয়ে আমাদের দেশকে পুরোপুরি পর্যটক বান্ধব করে তুলতে পারবো। ভূমিকম্পের পর নতুন করে রাজনৈতিক সমস্যায় পড়ে নেপাল। নানামুখী জটিলতার কারণে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ভারত জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিলে বিপর্যয়ের মুখে পড়ে পর্যটন খাত সহ দেশের অর্থনীতি। নেপালের পর্যটন শিল্প একদম বিপাকে পড়েছে। নানা প্রতিবন্ধকতায় অর্থনীতিও ভেঙে পড়ছে। তবুও ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। তবে চলতি বছর থেকে পর্যটকরা আবারও নেপালমুখী হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে দরবার চত্বর, হনুমান ধোকা সহ আশপাশের কিছু মন্দির নিশ্চিহ্ন হলো, বাকিগুলোকে সংস্কার ও টিকিয়ে রাখার চেষ্টা চলছে। ভূমিকম্প বিধ্বস্ত একটা দেশ, কিন্তু আসলে এই দেশটা অনেক ঘুরে দাঁড়াচ্ছে। এখন অনেক পর্যটক এই দেশে আসছে। ভূমিকম্পে এখানকার মন্দিরে ফাটল ধরলেও এখনো তা একটি দর্শনীয় স্থান। খুব আকর্ষণীয় একটি জায়গা, এর কারুকাজ সত্যিই অনন্য। 1,47,000 বর্গ কিলোমিটারের এই নেপালকে ঘিরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট সহ 8টি পর্বত। ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের প্রাচীন মন্দির এবং স্থাপনাগুলিকে এইভাবেই তুলে ধরার চেষ্টা চলছে, আর একইভাবে চেষ্টা চলছে অর্থনীতিকে পুনর্গঠনের। আর এই অর্থনীতি কতটা পুনর্গঠন হয় তাই এখন দেখার বিষয়। নেপালের কাঠমান্ডু থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লীগ বিপিএল প্রসঙ্গ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে দেশের জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ বিপিএল। উদ্বোধনী ম্যাচে বেলা 2:30টায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। মিরপুরের একাডেমি মাঠে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এদিন ব্যাটিং ও বোলিংয়ে কুমিল্লার ক্রিকেটাররা বেশি মনোযোগী ছিলেন। দেশের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের ওপর আস্থা অধিনায়ক মাশরাফির। এছাড়াও বিদেশি কোটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রেরণার নাম পাকিস্তানের 2 অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও আজহার সাইদি এবং লঙ্কান থিসারা পেরেরা। অন্যদিকে ড্যারেন স্যামের নেতৃত্বে দারুণ দল রাজশাহী। জাতীয় দলের সাব্বির রহমান ছাড়াও আছেন ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদী মিরাজ। অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে ম্যাচ পরিকল্পনা তুলে ধরেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো স্টার্ট পাই তাহলে হয়তো মোমেন্টামটা সাথে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে। এটাই মাঠে অনফিল্ডে কারা ভালো খেলছে এটা ডিপেন্ড করে, কারণ টি-20তে আপনি সবসময় বেস্ট সাইড নিয়ে খেললেই যে চ্যাম্পিয়ন হবেন বা ভালো খেলবেন এরকম আশা করাও ঠিক না বা হয়ও না। সো অনফিল্ডে যারা ভালো খেলবে তারাই ভালো করবে। শান্ত রিসেন্ট ফর্ম খুব ভালো, আলামিনও অ্যারাউন্ড প্রায় 700 মতো রান করেছে ঢাকা লিগে এবার। সো আরও কিছু প্লেয়ার আছে, সৈকত আছে, নাহিদ আছে, এবার খুব ভালো পারফর্ম করেছে লিগে। সো বেশ কিছু ভালো ইয়াং প্লেয়ার আছে। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। বিচার হলেও হত্যাকারীদের অনেকে এখনো শাস্তি না পাওয়ায় স্বজনদের ক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানের ভিডিও ফুটেজ এখন হাতে হাতে। পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও তরঙ্গ ফিরে পাচ্ছে সিটিসেল। আপিল বিভাগের রায় 19 নভেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে পাওনার 100 কোটি টাকা। স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত, দুর্ভোগে নগরবাসী। হকার বান্ধব ফুটপাত নির্মাণের পরামর্শ, সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাস দক্ষিণের মেয়রের। এবং হিলারি কিংবা ট্রাম্পকে বেছে নিতে এখনও সিদ্ধান্তহীনতায় মার্কিন ভোটারদের অনেকে অপেক্ষা করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।